কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে। সময় এক সময় সকল অন্যায়ের বিচার করে। দুনিয়ায় করা অন্যায়ের ফল নাকি দুনিয়াতেই ভোগ করতে হয়, কিন্তু জরুরি না যে যেই ব্যক্তি অন্যায় করবে বা করেছেন সেই ব্যক্তিই তার করা অন্যায়ের ফল পাবেন। কখনো কখনো তার উত্তরসূরিদেরও এই অন্যায় বা অপকর্মের মাসুল গুনতে হয়। কেন একটি গ্রামের বহু পুরাতন বাড়ির চারপাশে 56টি মূর্তি দিয়ে ঘেরা? কিসের মূর্তি সেগুলো? কার অন্যায় লুকাচ্ছে? কি ছিল হাজার হাজার বছর আগের ইতিহাস? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আমি শুনেছি আমার পরিচিত এক আঙ্কেলের কাছ থেকে। সেই আঙ্কেলের নাম মোহাম্মদ জালাল উদ্দিন। উনি পেশায় একজন নাইট গার্ড। ইউনিভার্সিটি লাইফে থাকাকালীন বন্ধুর মেসে প্রায় যাতায়াত ছিল আমার। রাত জেগে আড্ডা, তাস খেলা এসব খুব চলতো আমাদের মাঝে তখন। একদিন রাতের বেলা আমরা চিন্তা করলাম সবাই মিলে বিরিয়ানি রান্না করে খাবো। সেই সুবাদে বিল্ডিংয়ের নাইট গার্ড আঙ্কেলকেও দাওয়াত দেওয়া হলো, যেহেতু ওনার সাথে আমাদের একরকম সুসম্পর্ক ছিল। যথারীতি রান্না বান্না শেষে খাওয়ার পর নানান বিষয়ে আড্ডা চলছিল আমাদের মাঝে। হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়তে শুরু করলো। বৃষ্টি নামলো আকাশ ভেঙে। এমন ওয়েদারে ভূত নিয়ে নানান রকম জল্পনা কল্পনা আর মতামত, নানান রকমের মতবিরোধ নিজেদের মাঝে। ভূত নেই, ভূত আছে, জিন আছে, এসব নিয়ে জালাল আঙ্কেল বাহির থেকে মশার কয়েল নিয়ে এসে সেটা জ্বালিয়ে দিয়ে আমাদের আড্ডায় যোগ দিলেন। হঠাৎই বিদ্যুৎ চলে গেল ঝড়ের প্রকোপে। নীরবতা ভেঙে আঙ্কেল বাঁচখাই গলায় বললেন, বাবারা, তোমরা ভূত নিয়ে কথা বলছো তাই না? ভূত বলে কিছু নেই, যা আছে তা হলো শয়তান আর জিন। এদের নিয়ে মজা করতে হয় না, বিপদ হয় অনেক। আমার বন্ধু পারভেজ বলল, কেন চাচা, আপনি কি ভূত নিয়ে মজা করে কোনো বিপদে পড়েছেন নাকি? এই বলে পারভেজ হাসিতে ফেটে পড়ল। চাচা চুপ, বাইরে বৃষ্টি বাড়ছে। উনি লাইটার নিয়ে একটা বিড়িতে আগুন দিলেন আর বললেন, আমি কিন্তু বাবা মাস্টার্স পাস একটা লোক। দেশে চাকরির যে হাল জানোই তো, এজন্য ভাগ্যের ফেরে নাইট গার্ডের কাজ করি। তবে ভার্সিটি লাইফে আমিও তোমাদের মতো এ সমস্ত এনজয় করতাম। কিন্তু কথায় আছে না, ভাগ্য যেখানে যায় সেখানেই নিয়ে যায়। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল ভার্সিটি লাইফের শেষ বর্ষের ট্যুর, যা কারো অতীতের ভয়াবহ আবরণে ঢাকা ছিল। ওনার এই রহস্যময়তার কথা শুনে আমি ওনাকে বলি, চাচা, কি এত রহস্য করে কথা বলছেন? কি হয়েছিল সেটা তো আগে শোনাবেন। চাচা বিড়িতে টান দিলেন। ধোঁয়া ছাড়তে ছাড়তে উনি ওনার জীবনের সেই ভয়াবহ সময়ের আদ্যপান্ত আমাদের শোনালেন। জালাল চাচার শেয়ার করা ঘটনাটি আমি ওনার ভাষাতেই পরিমার্জন করে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন জালাল চাচা। সাল 1995, ভার্সিটির শেষ বর্ষের শুরু। তৃতীয় বর্ষ কেবল শেষ করলাম। আমরা 4 বন্ধু, আমি, জালাল, কবির, আসলাম ও হামিদ। আমরা ঠিক করলাম মনোরম কোনো একটা জায়গা থেকে ঘুরে আসব। আমাদের বন্ধু কবির বলল, আমাদের গ্রামের বাড়ি চল, একেবারে অজপাড়াগা, কিন্তু বিশ্বাস কর তোদের ভালো লাগবে। আমার দাদার পৈতৃক সম্পত্তির অভাব নেই, জমিদার ছিলেন উনি। ওনার জমিদারি আমলের বাড়িটাও দেখে আসতে পারবি, চোখ ফেরাতে পারবি না। যাবি? আমরা 3 জনই রাজি হলাম, কারণ একে তো মনোরম পরিবেশ, তার উপর জমিদার বাড়ি। কৌতূহল জাগছিল আমাদের মনে, কারণ কবির সেই জমিদার বাড়ি নিয়ে আমাদের সাথে এতই গল্প করেছিল যে একবার বাড়িটা না দেখলেই না। কবিরের যে কত শত গল্প, মজার গল্প, ভূতের গল্প। আবার ভাবলাম যে ভালোই হলো, কবিরের ভূতের গল্পগুলো কতটা সত্যি সেটাও জানা যাবে। প্ল্যান করার 3 দিন পর বাসের টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম কবিরদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। বাসে কবিরের নানান রকমের রহস্য গল্প। আমাকে হঠাৎ সে বলল, ভাই, জমিদার বাড়িটা কিন্তু জাগ্রত, এই বাড়িটা কিন্তু অনেক কিছু দেখেছে, ভয় পাবি না তো? ওর সব কথাই স্বাভাবিক, কিন্তু এই বাড়িটা অনেক কিছু দেখেছে, এই কথাটা কেমন যেন রহস্যময় লাগলো আমার কাছে। হয়তো ইতিহাস তার পুনরাবৃত্তিতে আমাকে একজন চাক্ষুষ সাক্ষী হিসেবে রাখবে বলেই
আমাকে সেই পথে টানছিল। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছালাম কবিরের গ্রামের বাড়িতে। ব্যাগ কাঁধে নিয়ে কবিরের বাবার ভিটেতে গিয়ে কড়া নাড়ল কবির। কবিরের মা বের হয়ে এসে কবিরকে দেখে ধাম করে দরজা বন্ধ করে দিলেন। কবির আমাদের দিকে তাকিয়ে অপ্রস্তুত এক হাসি হেসে ওর মাকে ডাক দিল। কবিরের মা দরজা খুলে বললেন, এক্ষণ এখান থেকে চলে যা। এখানে কেন আসছিস? তোর এখানে আসা নিষেধ, তুই সেটা জানিস না? কবির আমাদের 1 মিনিট আসছি বলে ঘরের ভেতরে গিয়ে তার মায়ের সাথে কথা বলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়িটা দেখে কোনোভাবেই জমিদার বাড়ি মনে হচ্ছে না। কবির বোধহয় আমাদের সাথে মশকরাই করেছে জমিদার বাড়ি নিয়ে। রাতের বেলা কবিরের ঘরের বিছানায় কবির ও হামিদ ঘুমানোর জন্য শুলো এবং আমি মেঝেতে বিছানা পেতে শুলাম আসলামের সাথে। আমি কৌতূহল বশত কবিরকে জিজ্ঞাসা করলাম ওর আম্মুর এরকম আচরণের কারণ। ও কিছু না বলে কবির আমাদের ঘুমোতে বলল। আমি কিছুটা কৌতূহল বশত কবিরকে বললাম, তোর দাদার জমিদার বাড়িটা কিন্তু বেশ মাটির তৈরি জমিদার বাড়ি, শৌখিন লোক ছিলেন বটে তোর দাদা। কবির বলল, এটা তো জমিদার বাড়ি না। সকালে নাকি সে আমাদেরকে নিয়ে তার দাদার বাড়িতে যাবে, এই বলে কবির ঘুমের সাথে সখ্যতা করে নিল। পরের দিন সকালে পাখিদের কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল আমার। দাঁত ব্রাশ করে রুমে এসে বসতেই কবির আমাদের খাবার ঘরে যাবার জন্য নিতে এলো। কবিরের আম্মু সেদিন গরুর মাংস আর চালের আটার রুটি করেছিলেন নাস্তার জন্য। কবিরের আম্মু রুটি দিতে দিতে আমাদের বললেন, বাবারা, কবির তোমাদের এখানে যে এনেছে এতে আমি আসলেই খুশি নই। কবিরের এখানে আসা মানা। ওর দাদাবাড়ি 2টা, এখান থেকে 5 কিলোমিটার দূরে ওর চাচারা থাকে, ওটাও কবিরদের দাদার বাড়ি। এক অঘটন ঘটার ফলে কবিরের দাদা এখান থেকে 5 কিলোমিটার দূরে জায়গা কিনে বাড়ি করে। তোমরা সেখানে গিয়ে থাকো, ওখানে যতদিন ইচ্ছা থাকো, কিন্তু এখানে থেকো না। কবিরের মায়ের কথা শুনে এবার কবির কিছুটা রেগে গেল আর বলল যে আমাদের তার দাদার জমিদার বাড়ি দেখাতে নিয়ে এসেছে আর এখানে এসে থাকবে। এটা তার বাবার বাড়ি, এখানে থাকতে কারো অনুমতি নেবার তার দরকার নেই। কবিরের আম্মু কিছুটা হতাশ হলেন। আসলাম কবিরের আম্মুকে জিজ্ঞাসা করল, কবিরের জন্য এখানে আসা বারণ কেন? কবিরের আম্মু কোনো উত্তর দিলেন না। খাওয়া দাওয়া শেষে আমরা 4 জন মিলে রওনা দিলাম জমিদার বাড়ি দেখতে যাবার জন্য। প্রায় 10 মিনিট হাঁটার পর জমিদার বাড়ির কাছে এসে পৌঁছলাম আমরা। জমিদার বাড়িটা দেখে আমার চোখ যেন ছানা বড়া। বিশাল জায়গা এবং বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে সেই পুরাতন বাড়ি। বাড়ির কাছে যেতেই একজন প্রবীণ ব্যক্তি এসে কবিরকে দেখে বললেন, মালিক, আপনি এখানে? আপনার তো এখানে আসা বারণ, আপনারা ফিরে যান। আম্মাজানের অনুমতি ছাড়া আপনাদের ঢুকতে দিতে পারবো না মালিক, মাফ করবেন। কবির ওনাকে বলল যে এই বাড়ির উত্তরাধিকার সে, কারো নিষেধ মানতে সে বাধ্য নয়। এই বলে কবির আমাদের নিয়ে হন হন করে ভেতরে চলে এলো। সেই লোকটিও আমাদের সাথেই চলছিল। একটু এগোতেই দেখলাম একটি ছোট ঘর, যার চারপাশে অনেকগুলো মূর্তি। আমরা মূর্তিগুলো কাউন্ট করলাম, মোট 56টি মূর্তি একটি মাত্র ছোট ঘরকে ঘিরে। প্রবীণ লোকটি আমাদের বারবার বলেছিলেন আমরা যেন সেই ঘরের কাছে না যাই। কবির এমনিতেও সেখানে যেত না, কিন্তু বৃদ্ধ লোকটির কথা শুনে সে ইচ্ছে করেই সেই ঘরের কাছে যেতে লাগলো। লোকটি দৌড়ে কবিরের কাছে যাবার আগেই কবির দরজায় হাত দিল। দরজার 2 পার্টে গোল রিং লাগানো, পুরাতন দরজায় যেমনটা থাকে। রিং দুটোতে এক ঝাঁক তাবিজ ঝুলিয়ে একটি লোহার তালা লাগানো। কি রহস্যময় কাহিনী! কবির তাবিজে হাত দিতে গেলেই লোকটি কবিরের কাছে অনুনয় বিনয় করতে থাকে যেন কবির সেই দরজা না খোলে। কবির বলল, ওকে চাচা, খুলব না, তবে এই ঘরের ইতিহাস বলতে হবে আমাদের। কেন এত তাবিজ আর এতগুলো মূর্তি বা কিসের? অগত্যা সেই বৃদ্ধ লোকটি আমাদের একটি ঘরে নিয়ে বসলেন আর বলতে শুরু করলেন কবিরের দাদার আমলের জমিদার বাড়ির ইতিহাস। বৃদ্ধ চাচার কথাগুলো আমি ওনার ভাষাতেই বলছি। মন্ত্র সাধনা, তন্ত্রবিদ্যা, এইসব কালো জাগতিক বিদ্যার এক মহাসাক্ষী এই জমিদার বাড়ি। এই বাড়ির প্রতিটি জায়গায় শয়তানের পদচিহ্ন যেন খোদাই করে আঁকা। এই বিদ্যার জনক যিনি, তার মহাপাপী আজ থেকে 90 বছর আগে এই বাড়ি ও এই গ্রামে চরম এক বিপদের সূচনা করে। উনি ছিলেন জমিদার, ওনার নাম ছিল জমির আলী মুন্সি। ধর্মে মুসলিম হলেও কালী সাধনার প্রতি মারাত্মক আকর্ষণ ছিল ওনার। নিজের আপন 3 ভাইকে ষড়যন্ত্র করে জিন্দা কবরে দাফন করিয়ে এই জমিদারি নিজের হাতে পেয়েছিলেন তিনি। গ্রামের ইতিহাসে
চরম ঘৃণিত এক ব্যক্তি। ক্ষমতা আর সম্পদের লোভে যে কোনো মানুষের ওপর তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে দ্বিধাবোধ করতেন না। গ্রামের মানুষ ওনাকে রাগ, অহংকার আর জৌলুসের জন্য এক নামে চিনতেন, কিন্তু ওনার এই তন্ত্রবিদ্যার কথা কেউ জানত না। জমিদারি বাড়াবার আর ক্ষমতা অর্জনের এক মহালোভ যেন তাকে গ্রাস করতে থাকে আস্তে আস্তে। একদিন ভোরবেলা গ্রামের এক বাড়িতে সকাল সকাল কিসের যেন শোরগোল। গ্রামের সবাই সেই বাড়ির দিকে এগোতে থাকলেন। বাড়িতে গিয়ে জানা গেল সেই বাড়ির অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাকি ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামে হইচই পড়ে গেল। মুন্সি জমিদারকে বিষয়টি জানানো হলে উনি সেই ভুক্তভোগী পরিবারকে কিছু টাকা অনুদান দিয়ে জানান যে ওনার লেঠেল বাহিনীর মাধ্যমে উনি হারিয়ে যাওয়া মহিলাকে খুঁজে বের করে আনবেন। দিন মাস পার হয়ে যায়, ওনার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। 6 থেকে 7 মাস পর এক জমিদারি বৈঠকে জমিদার সাহেব এক নাবালক ছেলেকে নিয়ে হাজির হলেন। ছেলেটার চেহারায় যেন অদ্ভুত কিছু একটা আছে। বৈঠকে দূর এলাকার প্রতাপশালী একজন হিন্দু জমিদার অর্জুন রায় বাহাদুর সাহেবের সাথে জমি নিয়ে জমির আলী মুন্সির অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। জমির সাহেব কিছুক্ষণ চুপ থেকে ছেলেটার দিকে হ্যাঁ বোধক ইশারা করে। ছেলেটা একটা বিদঘুটে হাসি দিয়ে চুপ হয়ে গেল। অর্জুন রায় সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। এর পরের ঘটনা অর্জুন রায় বাহাদুরের বাড়ির। অর্জুন রায়ের ভাষ্য মতে সেদিন থেকে নাকি ওনার জমিদারিতে যেন কারো কুনজর লেগে যায়। একে একে ফসলি জমিগুলো শুকিয়ে যাচ্ছিল, দুধেল গরু ছাগলগুলো শুকিয়ে যেন কঙ্কাল হয়ে যাচ্ছিল। অর্জুন রায় তার ঘরে কারো অস্তিত্ব অনুভব করতে থাকলেন সব সময়। একদিন রাতে অর্জুন রায় তার স্ত্রী হিমানী রায় বিছানায় ঘুমন্ত অবস্থায় ঘরে কারো হাঁটার আওয়াজ পেলেন। ওনারা জিজ্ঞেস করলেন যে ঘরে কে আছে। চার দেয়ালের চারপাশ থেকে উত্তর আসে, হোলি খেলবি? রক্তের হোলি? এই নে, তোদের জন্য উপহার রেখে গেলাম। এই কথা শুনে অর্জুন রায় হ্যারিকেনের সলতেতে আগুন দিলেন, কিন্তু ঘরের কোথাও কেউ নেই। কিন্তু অর্জুন রায় ও তার স্ত্রী হিমানী রায়ের জীবনে সেদিন যা ঘটেছিল সেটা কল্পনা করা অসম্ভব। অর্জুন রায় হ্যারিকেন জ্বালিয়ে বিছানার মাঝে হাত রেখে বুঝলেন বিছানায় তরল কিছু একটা আছে যা আঠার মতো তার হাতে লেগে যাচ্ছে। হ্যারিকেন বিছানার মাঝে এনে উনি যা দেখলেন সেটা দেখে ওনার পৃথিবীটা যেন উল্টে গিয়েছিল। ওনার 7 মাস বয়সী কোলের শিশু শরীরের অর্ধেক অংশ খাওয়া, মাংস এমনভাবে খাওয়া যে লাশের কঙ্কাল বেরিয়ে গেছে। হাড়ের কোনো ক্ষতি হয়নি। অর্জুন রায়ের স্ত্রী হিমানী রায় সেই রাতের পরে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ছেলের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজে বের করার আগে ছেলের লাশ দাহ করবেন না বলে পণ করলেন অর্জুন রায়। গ্রামের ওঝা, তান্ত্রিক সকলকে জড়ো করলেন উনি। তাদেরই মধ্যে একজন ওঝা হারাধন নাগ। হারাধন নাগ কিছুক্ষণ আসন করে চোখ খুললেন। হঠাৎ চোখ উল্টে গেল ওনার। কাঁপতে কাঁপতে উনি বললেন, খালি খালির ভোগ হিসেবে তোর ছেলেকে দেয়া হয়েছে, কিন্তু এ কেমন খালি? এ তো পুরুষ। ভগবান, এ আমি কাকে দেখছি? এই বলে হারাধন ওঝা চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরলে ওনাকে জিজ্ঞাসা করা হয় অর্জুন রায়ের ছেলের মৃত্যুর কারণ। উনি জানালেন অর্জুন রায়ের ছেলেই নয়, শুধু ওনার জমিদারি, পরিবারের শান্তি সবকিছুর পেছনে একটা নরপিশাচ ছেড়ে দেওয়া হয়েছে যে একে একে সবার রক্ত চুষে মারবে। দেখতে কালীর মতো, কিন্তু কালী নয়, সে একজন পুরুষ। অর্জুন রায় জিজ্ঞেস করলেন যে এই নরপিশাচটাকে কে ছেড়েছে। হারাধন ওঝা জানালেন যে তিনি এই প্রশ্নের উত্তর জানেন না। এই সমস্যার সমাধান চাইলে হারাধন ওঝা জানায় যে নিজের জীবন দিয়ে এই কাজ সমাধান করা তার পক্ষে সম্ভব না। এমন ব্যক্তি এই কাজ করেছে যার তন্ত্রবিদ্যা অনেক পরিপক্ক, অনেক ঝানু আর বিজ্ঞ সে। এই বিদ্যা কাটার শক্তি তার নেই, এই বিদ্যা কাটাবার শক্তি তার নেই। হারাধন ওঝা নিজে থেকেই উঠে চলে গেলেন। চলে যাবার আগে, সবাই তৈরি হও, রক্তের হোলির দেবতা এই গ্রামে পা দিয়েছে, তোমাদের রক্ত চাই তার। বাঁচতে চাইলে গ্রাম ছেড়ে পালাও, নইলে সবাই রক্তচোষার রোষানলে পড়ে মরব। পালাও সবাই, পালাও। এই বলে উনি আস্তে আস্তে রাস্তায় মিলিয়ে গেলেন, অর্থাৎ চলে গেলেন।
গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। ছেলের মৃত্যুর 7 দিন পর অর্জুন রায়ের পত্নী হিমানী রায়েরও একইভাবে মৃত্যু হয়। একে একে ওনার দাদা, বাবা, পিসি সবারই মৃত্যু হয় 7 দিন পর পর। অর্জুন রায়ের জমিদারিও প্রায় শেষ। এমতো অবস্থায় একদিন রাতে ঘুমিয়ে অর্জুন রায় স্বপ্ন দেখলেন যে একটা লোক কালো চাদর গায়ে ওনার বিছানার সামনে দাঁড়িয়ে ওনাকে বলছেন, জমিদারি নাকি জীবন, বেছে নে, নয়তো রক্ত দে, আর মাত্র 4 রাত। বাঁচতে চাইলে জমিদারি ত্যাগ কর। অর্জুন রায় সেদিন সকালে এই স্বপ্ন নিয়ে চিন্তা করতে করতে ওনার মাথায় নাড়া দিয়ে উঠল জমিদারে জমির আলী মুন্সির কথা। সেদিন বৈঠক শেষে জমির আলী মুন্সি তাকে একটা কথা বলেছিলেন, কি আর করা, তাহলে জমি দিচ্ছেন না অর্জুন বাবু? আচ্ছা, তাহলে যেদিন জান আর জমিদারির মাঝে জমিদারিটাই দিয়ে দেবেন সেদিনই না হয় নেব। উনি আর দেরি করলেন না, লোক লস্কর নিয়ে বেরিয়ে পড়লেন জমির আলীর ঠিকানায়। সন্ধে নাগাদ জমির আলীর বাড়ি পৌঁছে উনি উঠোন থেকে জমির আলীর নাম ধরে ডাকতে লাগলেন। জমির আলী ঘরের চৌকাঠে এসে দাঁড়ালেন আর মুচকে মুচকে হাসতে লাগলেন। অর্জুন রায় ক্রোধে জর্জরিত হয়ে বললেন, জমির, এটা তোর কাজ আমি জানি। তোর ক্ষমতা থাকলে লড়াই করে কেড়ে নিতি, কাপুরুষের মতো নরপিশাচ ছেড়ে দিলি কেন? জমির মুন্সি হেসে উত্তর দিলেন, কাপুরুষ? কে কাপুরুষ? কে নরপিশাচ? কি বলছেন অর্জুন বাবু? অর্জুন রায় নিজের রাগ সামলে রাখতে পারলেন না, কিন্তু ওনার কাছে করার মতো কিছু নেইও। না আছে প্রমাণ, আর না আছে কোনো সাক্ষী, আর না আছে সেই পুরাতন জমিদারির জন্য বল। কিসের ভিত্তিতে লড়তেন উনি? ভগবান একদিন বিচার করবেন বলে অর্জুন রায় জমির মুন্সির বাড়ি ত্যাগ করলেন। পেছন থেকে শুনেছিলেন জমির মুন্সির গলা, ভগবান এখানে নেই, এখানে আছে সে, আমার দাস, বাঁচতে চাইলে পালা। সেদিনের পর থেকে অর্জুন রায় ও তার লোক লস্কর কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ি যাবার জন্য ওনারা বের তো হয়েছিলেন জমির মুন্সির বাড়ি থেকে, কিন্তু নিজ গ্রামে আর ফেরা হয়নি কারো। এরপর জমির মুন্সি প্রভাব খাটিয়ে অর্জুন রায়ের সকল সম্পত্তি ও জমিদারি দখল করে নেয়। জমির মুন্সির এই কুকীর্তি তাহলে ফাঁস হলো কিভাবে বলতে পারেন আপনারা? অর্জুন রায়ের জমিদার বাড়ি দখল করে নেয়ার পর জমির মুন্সি সেখানেই থাকতে লাগলেন। 2-3 মাস কেটে যায়। হঠাৎ একদিন গ্রামের এক বাড়িতে ভোর রাতে কড়া নড়ার আওয়াজ। দরজার বাইরে থাকা ব্যক্তিটিকে দেখে সকলের মাঝে হইচই পড়ে গেল। কে এটা? কে এসেছে? কে ফিরেছে? সেই মহিলা যে প্রায় 10-12 মাস আগে ভোরবেলা গায়েব হয়ে গিয়েছিল। কপালে বড় টিপ, সিঁথিতে সিঁদুর, চোখের নিচে কালি দেয়া, জিভ লাল, একেবারে যেন কালী প্রতিমা। কিন্তু এই মহিলা তো মুসলমান, কালী প্রতিমার মতো কেন সেজেছে? ওনাকে ধরাধরি করে ওনার বাসায় ফেরত পাঠানো হলো। ওনার স্বামী ওনাকে প্রশ্ন করলেন ওনার এরকম সাজের কারণ কি, আর ওনার সন্তানের কথাও জানতে চাইলেন স্বামী। মহিলা কোনো কথা বলে না। ওনার স্বামী ওনার গালে সজোরে একটা চর মারার পরে মহিলা ওনার স্বামীর পা ধরে উচ্চ স্বরে কেঁদে উঠলেন। ওনাকে পানি দিয়ে আর সাহস দিয়ে সামলানো হলো। কিছুটা স্বাভাবিক হয়ে উনি সেদিন রাতের কথা আর এর পরের সকল কাহিনী খুলে বললেন। ওনার ভাষ্য মতে সেদিন রাতে উনি স্বপ্নে দেখেছিলেন যে ওনার একটা ছেলে হয়েছে, আর ছেলেটা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিল। উনি ঘুম থেকে উঠে আনমনা হয়ে ছেলের পেছন পেছন যেতে লাগলেন। আস্তে আস্তে উনি একটি জঙ্গলের কাছে পৌঁছান, যেখানে উনি দেখলেন একটি হবনকুণ্ড, যার পাশে একটি কাঠের চৌকি, আর হবনকুণ্ডের সামনে কালী মূর্তি। কিন্তু কালী মূর্তির সামনে ছোট একটা বাচ্চার মূর্তির গলায় মালা পরানো আর মুখে লাল সিঁদুর দেয়া। হবনকুণ্ডটি যেন মহিলাটিকে টানছিল নিজের দিকে। মহিলার সজ্ঞানে হবনকুণ্ডের সামনের বিছানায় শুয়ে পড়লেন। এরপর উনি সেখানে কারো অস্তিত্ব অনুভব করলেন। হবনকুণ্ডের সামনে চেহারা ঢাকা একজন ব্যক্তি উঁকি দিতে শুরু করলেন। এরপর নাকি ওনার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই উনি দেখলেন যে উনি একটি ঘরে বন্দী, হাত পায়ে শিকল পরানো। দিনে 2 বেলা ওনাকে খাবার দেয়া হতো। 3 বেলা তাকে কালী মূর্তির মতো করে সাজিয়ে নাকি সামনে আগুন জ্বেলে পুজো করা হতো। পুজোয় কখনো খাসি, কখনো শূকর, আবার কখনো মহিষ বলি দেয়া হতো। বলির রক্ত নাকি সেই ছোট বাচ্চার মূর্তির মুখে লাগিয়ে দেয়া হতো, আর মহিলার কপালে রক্তের টিকা দেয়া হতো। কিছুদিনের মধ্যেই মহিলা একটি পুত্র সন্তান প্রসব করেন, যার নাকি
কোনো নাভি ছিল না। মহিলা ভয়ে সেই ছেলেকে নিজের কাছে আসতে দিতেন না, কিন্তু তাকে জোর করে সেই ছেলের যত্ন করতে বাধ্য করা হতো। ছেলেটা স্বাভাবিকের তুলনায় বেশ জলদি বড় হতে লাগলো। কয়েক মাসেই 3-4 বছরের নাবালক শিশুতে পরিণত হয়ে গেল। এরপর একদিন তার রুমে এক মধ্যবয়সী পুরুষের প্রবেশ। সেই হবনকুণ্ডের সামনে দেখা ব্যক্তি। মুখ থেকে চাদর সরালেই মহিলা দেখলেন এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলেন জমিদার জমির আলী মুন্সি। সেই ছোট ছেলেটাকে নিয়ে একটি বৈঠকে যাবার কথা বলেছিল। মাস কেটে যায়, ছেলেটাকে আর দেখেননি সেই মহিলা। গতরাতে খাবার দিতে আসা এক ব্যক্তির কাছ থেকে কিছুটা কৌশলে চাবি চুরি করে উনি বন্দিত্ব থেকে মুক্ত হন এবং এখানে এসে পৌঁছান। এদিকে জমিদার অর্জুন রায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা তখন কারো অজানা নয়। গ্রামের মানুষ ক্ষুব্ধ হলেন। তৎক্ষণাৎ অর্জুন রায়ের জমিদার বাড়ির দিকে লাঠি সোটা নিয়ে রওনা দিলেন। অর্জুন রায়ের বাড়িতে পৌঁছেই জমিদারের পেয়াদাদের মেরে জমিদারের শোবার ঘরে গিয়ে জমির মুন্সিকে পিটিয়ে মেরে ফেলল। মৃত্যুর আগে জমির মুন্সি বলেছিল, আমার মৃত্যুর প্রতিশোধ নিষ্কৃত, গ্রাম উজাড় করে দিস। জমির মুন্সির মৃত্যুর পর তার লাশ টেনে হিঁচড়ে জঙ্গলে ফেলে দেয়া হয়। প্রতিশোধ নিতে যে দলটি গিয়েছিল অর্জুন রায়ের জমিদার বাড়িতে, সেই দল আর ফিরে আসেনি। কি হয়েছিল তাদের সেটাও কেউ জানে না। এরপর গ্রামে মহামারী লাগলো। একে একে গ্রামের পুরুষ মানুষেরা উধাও হয়ে যেতে লাগলো। 2-3 দিন পর জঙ্গলে তাদের লাশ পাওয়া যেত, কিন্তু লাশের ভেতর কোনো রক্তের ছিটে ফোঁটাও পাওয়া যায়নি। গ্রামের মানুষ গ্রাম থেকে পালিয়ে যেতে লাগলেন। জমিদারদের বংশধর করিম আলী মুন্সিকেও তখন মানুষ ঘৃণার চোখে দেখতে লাগলো। এদিকে গ্রামের মানুষের এই অবস্থা দেখে দয়ালু করিম মুন্সি নিজেকে ধরে রাখতে পারলেন না। গ্রামের মানুষের কথা ভেবে উনি দূর থেকে একজন মৌলভী সাহেবকে নিয়ে এলেন। একদিন সন্ধ্যাবেলা উঠোনে যেন হাজার মানুষের ভিড়। মৌলভী সাহেব আজ এর একটা হেনস্থা করবেন। গ্রামের বলশালী লোকেরা মিলে সেই ছোট ছেলেটাকে খুঁজে বের করে নিয়ে মৌলভীর সামনে আসনে বসালেন। কৃত্য নামের সেই শয়তান পিশাচকে উনি বন্দি করার কাজ করতে লাগলেন। কিন্তু এতদিন নরবলি পেয়ে কৃত্যর ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। মৌলভী সাহেবের সাথে থাকা 56টি জিন নাকি এই কাজ করতে গিয়ে মারা যায় এবং এরপর কৃত্যকে বন্দি করা হয়। বন্দি করার আগে করিম মুন্সিকে বলেছিল, তোর বাবা পাপী, তুই তোর বাবার রক্ত হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। কথা দিচ্ছি, তোর বংশের প্রতিটা পুরুষকে আমি মৃত্যুর ঘাটে টেনে নিয়ে যাব। কথা দিলাম। ছেলেটা মারা যায়। এরপর তাকে এই ঘরের ভেতর কবর দেয়া হয়। এই 56টা মূর্তি, এগুলো কোনো মানব মূর্তি নয়, এগুলো হলো সেই জিনদের তাবিজ। 56টা জিনের তাবিজ, যেই তাবিজ এই কবরকে শান্ত রেখেছে। এই কবরের দরজা খুললে এই গ্রামের মহা সর্বনাশ হবে। তাই এই দরজা দয়া করে কেউ খুলবেন না আপনারা মালিক। এই বলে বৃদ্ধ কবিরের পূর্বপুরুষ জঘন্য অধ্যায়ের ইতিহাস শেষ করলেন। আমি কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, চাচা, অর্জুন রায়ের বাড়িতে গিয়ে যারা জমিদার মুন্সিকে মেরে ফেলেছিলেন তারা কেউ ফিরে আসেনি, তাহলে আপনি কি করে জানলেন যে তারা কিভাবে জমির আলীকে মেরেছেন? অর্জুন রায় জমির আলীর বাড়ি এসে শুধু এতটুকুই বলেছিলেন যে তার পরিবারের এই ক্ষতির জন্য জমির আলী দায়ী, কিন্তু অর্জুন রায়ের ছেলে বা পরিবারের কি হয়েছিল সেগুলো তো বলেননি উনি জমির আলীকে। তাহলে এগুলো আপনি কিভাবে জানলেন? আমার প্রশ্ন শুনে বৃদ্ধ ব্যক্তিটি হাসলেন আর বললেন, সময় হলে নাকি উত্তর পাওয়া যাবে। মাগরিবের আজান হচ্ছে। সেদিনের মতো আমরা ফিরে এলাম কবিরদের ভিটেতে। অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। লোভ, লালসা আর ক্রোধের বশবর্তী হয়ে মানুষ কত কিনা করে, আর এই চাচা কি সত্যি বলছে কিনা তাও বা কে জানে। কারণ বাড়ি ফেরার সময় গ্রামের কয়েকজন ব্যক্তিকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে চাচার কথাগুলো সঠিক কিনা। বিলিভ মি, একটা ব্যক্তিও বলেনি যে চাচার বলা কাহিনীগুলো তারা জানে। হয়তো লোকটা আমাদের বোকা পেয়ে আজগুবি কাহিনী শুনিয়ে দিয়েছে। রাত তখন অনেকটাই হয়ে গেছে, বর্তমান সময়ে 9টার কাছাকাছি। কবিরের আম্মুর ডাক ভেসে আসলো রান্নাঘর থেকে। আমরা রাতের খাবার খাওয়ার জন্য খাবার ঘরের দিকে এগোলাম। খাবার খাওয়ার সময় হামিদ কবিরের আম্মুকে সেই জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করে। আন্টি জবাবে বললেন, সেই বাড়ি নাকি ফাঁকাই পড়ে আছে বহু বছর ধরে। পৈতৃক ওয়ারিশ সূত্রে এই জমিদার বাড়ির মালিক ছিলেন কবিরের বাবা মরহুম শরীফ আলী মুন্সি।
বাড়ির নাম বদনাম হবার ফলে এই বাড়ি বিক্রি করাও সম্ভব হয়নি। এখন সেখানে আর কেউ থাকে না, আর কেউ যায়ও না। এরপর হামিদ সেই বৃদ্ধ লোকের কথা আন্টিকে বলার সাথে সাথেই আন্টি ভাতের বাটিটা সশব্দে মাটিতে রেখে জিজ্ঞেস করলেন, লোকটা কি কুঁজো? ফর্সা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? হামিদ উত্তর দিল, হ্যাঁ। আন্টির মুখে যেন কালো মেঘের ঘন ঘটা। উনি কবিরকে বললেন, কবির বাবা, কাল সকালেই তোরা চলে যা। বাবা আমার, দয়া করে এখানে আর থাকিস না। কবির ভাতের প্লেট ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চেঁচিয়ে তার মাকে অদ্ভুত আচরণের কারণ জিজ্ঞেস করল। কবিরের আম্মু অনুনয় করেই যাচ্ছিলেন, কবির নাছোড়বান্ধা, হয় সত্যি বলবেন আন্টি, নয়তো আমরা এক পাও এখান থেকে বের হব না। কবিরের আম্মু শেষমেশ বললেন সেই বৃদ্ধের বিষয়ে ওনার যতটা জানা। ওনার ভাষ্যমতে সেই বৃদ্ধ নাকি করিম মুন্সির আত্মীয়, কিন্তু কেমন আত্মীয় সেটা কেউ জানে না। অদ্ভুত এক লোক উনি, কোথা থেকে এসেছেন, কি কাজ তার, সেটাও কেউ জানে না। তিনি নাকি করিম মুন্সির বাবা জমির মুন্সির সহযোগীও ছিলেন। জমির মুন্সি মারা যাবার সময় সেই বৃদ্ধের বয়স ছিল 13 বছর। এই বয়সেই নানান শয়তানি দিকে তার ভালোই পারদর্শিতা ছিল। অনেকেই বলে সে নাকি মানুষ না, সে নাকি মৃত, আর শরীরের ভেতর জমির মুন্সির সাধনা করা কোনো শয়তান বাস করছে। কবির তার মায়ের কথাগুলো প্রত্যাখ্যান করে বলল, যদি তাই হয় তবে সেই বৃদ্ধ কেন সেই ঘরের দরজা খুলতে দিল না? উনি যদি জমির মুন্সির সহকারী হন তবে তো দরজা খুললে ওনারই লাভ, আমাদের বাধা দিলেন কেন? এই প্রশ্নের উত্তর কবিরের আম্মুর কাছে ছিল না। সত্যিই তো, কবিরের কথা তো যথেষ্ট লজিক্যাল। এরপর কবির ভাতের প্লেটে হাত ধুতে ধুতে বলল, এসব প্রাচীন কুসংস্কার আর মিথে নাকি এই জেনারেশন বিলিভ করে না, আর তাই সে গ্রাম থেকে কোথাও যাচ্ছে না। কবিরের আম্মু কবিরের পায়ে ধরাটা শুধু বাকি রেখেছিলেন। নির্দয় কবির মায়ের একটা কথাও শুনল না। আমি, আসলাম ও হামিদ ভেবেছিলাম এখানে এসে কি আমরা ভুল করলাম? হয়তো করেছি, হয়তো না, জানি না। পরদিন সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার সেই জমিদার বাড়ির দিকে রওনা হলাম। এবার বাড়ির সামনে আমরা সেই বৃদ্ধকে আর দেখতে পেলাম না। আমরা ভাবলাম যে বুড়ো মানুষ, হয়তো ভেতরে কোথাও গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আমরা জমিদার বাড়ির ভেতরে গেলাম। ঘর ছাড়া কোথাও আর কিছু নেই, না কোনো আসবাবপত্র, না কোনো ছবি, না কিছু। একেবারে ধুধু মরুভূমির মতো ঘর। হাঁটতে হাঁটতে আমরা সেই ঘরটার কাছে গিয়ে পৌঁছালাম, যে ঘরটিকে ঘিরে 56টি মূর্তি। কিসের মূর্তি বোঝা কঠিন, তবে পাথরের ফলক বললে বেশ বাড়িয়ে বলা শোনায়। প্রতিটা ফলক আমরা পর্যবেক্ষণ করলাম। এক এক ফলকে এক একটা নাম লেখা, যেমন নুরান, সালেহ, আমিন, তারিক, হিদায়া। বুঝতে পারলাম এই নামগুলো সেই জিনগুলোর হতে পারে, সেই বৃদ্ধের কথা সামান্য পরিমাণ সত্যতা যদি থাকে। আমরা ফলকগুলো ঘুরে ঘুরে নামগুলো পড়ছিলাম। এমন সময়ে ঘরের দরজায় ধাম করে এক বিকট আওয়াজ হলো। আমরা তড়িঘড়ি করে দরজার সামনে এসে হাজির হয়ে দেখলাম কবির সেই দরজা খুলে ফেলেছে, আর লোহার বিশাল তালাটি মেঝেতে পড়ে আছে। আমাদের কানে যে শব্দটা এসেছিল সেটা সেই তালাটিরই পড়ার শব্দ। যদিও এসব বিষয়ে আমরা বিলিভ করি না, তবুও কবিরকে বললাম যে কাজটা সে একেবারেই ভালো করেনি। এরপর আমরা সেই ঘরের ভেতরে প্রবেশ করলাম। কি আর করব, দরজা যখন খুলেই ফেলেছি, ঘরটা না দেখলে তো আর হয় না। ঘরের ভেতরে কিছুই নেই, শুধু একটা উঁচু ঢিবির মতো কিছু একটা ঘরের মাঝ বরাবর, আর সেই ঢিবির ওপরে কালো গিলাফ দিয়ে ঢেকে রাখা। এটা যে একটা কবর সেটা বোঝা যাচ্ছিল। কবরের ফলকে লেখা ছিল, কৃত্য জমিদার আলী মুন্সির একান্ত অনুগত দাস, প্রস্থান করুন। গিলাফের ওপরে বিভিন্ন জিনিসপত্র লেখা ছিল এবং একটা গা ছমছমে পরিবেশ। কবির বলল, দোস্ত, আমি শুনেছি দাদাদের নাকি অনেক ধন সম্পদ ছিল, সেগুলো নাকি কোনো এক ঘরে লুকানো আছে, আর সেগুলো রক্ষা করতেই হয়তোবা গ্রামে এমন বদনামি কাহিনী রটিয়েছিলেন আমার পূর্বপুরুষেরা। দাঁড়া, গিলাফটা তুলে দেখি। এই বলে কবির এক টানে গিলাফটা সরিয়ে ফেলল কবরের ওপর থেকে। আমরা বাধা দেওয়ার কোনো সুযোগই পেলাম না। গিলাফ সরে গেলে দেখলাম শুকনো মাটির ঢিবি। এতদিন হয়ে গেছে, তাও কোনো ঘাস বা লতা পাতা জন্মায় নাই। ভয় পেতে শুরু করলাম। মনে হচ্ছিল কোনো এক ঘৃণিত জাহান্নামী সত্তা হয়তো এখানে শায়িত। আর আল্লাহর লানতের ফলে এই কবরে সবুজের কোনো ছোঁয়াও লাগেনি। ঘরের পরিবেশ ঠান্ডা হতে লাগলো। হঠাৎ ঘরের দরজায় কারো ছায়া দেখতে পেলাম আমরা। ছায়াটা হেঁটে হেঁটে আমাদের কাছে আসতেই বুঝতে পারলাম, আরে এ তো সেই বৃদ্ধ। উনি ঘরের ভেতর এসেই সেই কবরের ওপর উঠে
মাটি সরাতে লাগলেন। আমরা যেন চেয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। কোনো এক শক্তি আমাদের পা হাত সব অবশ করে রেখেছে। শুধু চোখ দিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি, ভয়ানক স্বপ্ন। ঘুম ভাঙলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, এটা কোনো স্বপ্ন নয়। লোকটা কবর খুঁড়ে কবরের ভেতরে থাকা একটা কাঠের বাক্স বের করে নিয়ে পালিয়ে গেল। আমরা মেঝেতে পড়ে গেলাম। কি ছিল এটা? এটা কি হলো? আমরা একে অপরের দিকে তাকালাম। আমরা যে একটা বড় ধরনের অঘটন ঘটিয়েছি সেটা বুঝতে পারলাম। ঘরের বাইরে দ্রুত বের হয়ে আসলাম। আমরা ঘর থেকে বেরিয়ে যেই দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমাদের শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। কুয়াশায় যেন চারপাশ ঢাকা। একটা বাচ্চা ছেলের ছায়ামূর্তি দেখা যাচ্ছিল কুয়াশার ভেতর। একে একে 56টা ফলকের সবগুলো সে মাটি থেকে তুলে ফেলে দিচ্ছে, যেন কটাক্ষ করছে তাদের। আমরা দেরি না করে সেখান থেকে পালাবার জন্য ছুটতে লাগলাম। মাঝ রাস্তায় এসে কবিরের কি যেন হলো। পাগল কুকুরের মতো তার মুখ দিয়ে লালা পড়ছিল, আর সে অনবরত গ্রল করতে লাগলো, অর্থাৎ সে শিকারী জন্তুর মতন শব্দ করতে লাগলো। বাড়ির উঠোনে এসে কবির অজ্ঞান হয়ে গেল। আমাদের হইচই শুনে গ্রামের নানান ঘর থেকে লোকেরা বেরিয়ে এসে কবিরের উঠোনে এসে জমা হলো। আমরা গ্রামবাসীকে সব খুলে বললাম। কবিরের মা আমাদের 3 জনের গালে সজোরে চড় বসিয়ে দিলেন। এটা তোরা কি করলি বাপজানেরা, কি করলি? এখন আমার কবিরকে কে বাঁচাবে, কে বাঁচাবে? এদিকে আমরা অনুশোচনার গ্রাসে যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। এ কি করলাম আমরা? আমরা চাইলে হয়তো কবিরকে আটকাতে পারতাম, কেন পারলাম না? কি হবে কবিরের? সন্ধ্যাবেলায় গ্রামের মসজিদের ইমাম সাহেবকে তলব করে আনা হলো কবিরদের বাড়িতে। খবর পেয়ে কবিরের চাচাও এসেছেন। ওনাদের সাথে আরও একজন হুজুর এসেছেন কবিরকে দেখতে। ওনারা ওনাদের কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো আমাদের কানে। আজান শেষ হতেই কবির উঠে বসল। জিভ বের করে কালী মূর্তির মতো চেহারা করে বসে রইল সে। হুজুর 2 জন কবিরের চারপাশে চক দিয়ে নানা নকশা আঁকলেন। এরপর কবিরের সামনে বসে জিজ্ঞেস করলেন কবিরের ভেতর কার বাস। কবির বলল, হোলি খেলবি? 56 জন জিন, মনে নেই? আরো 56 জন নিয়ে আয়। কৃত্যকে কেউ হারাতে পারবে না। আমি এই গ্রামের ওপর প্রতিশোধ নেব। তোরা যদি আমার রাস্তায় আসিস তো তোরাও জীবন দিবি। হুজুর 2 জন কবিরের কথার কর্ণপাত না করে ওনাদের যারা নানান রকমের দোয়া কালাম পড়ে কবিরের ওপরে কাজ অব্যাহত রাখলেন। কিছুক্ষণ পর একজন হুজুরকে দেখা গেল উন্মাদের মতো আসন থেকে উঠে গিয়ে কবিরের বাসা থেকে পাশের পুকুরে গিয়ে ঝাঁপ দিল। আরেকজন হুজুর নিজের কাজ করেই যাচ্ছিলেন তখনও। কয়েকজন গ্রামবাসী পানিতে ঝাঁপ দেওয়া হুজুরকে সেখান থেকে তোলার জন্য নেমে গেলেন। হঠাৎ হুজুরের জ্বালানো সকল মোমবাতি নিভে গেল। আমরা সবাই নড়ে চড়ে বসলাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কবিরের আম্মু ঘর থেকে কুপিবাতি নিয়ে এলেন। কুপিবাতির আলোতে আমরা দেখলাম চরম এক অঘটন ঘটে গেছে। যে হুজুর কাজ করছিলেন উনি মেঝেতে পড়ে আছেন নিথর দেহে। ওনার হাত পা অস্বাভাবিকভাবে মুচড়ে দেয়া, মুখ হাঁ করা, তার চোখ বড় বড় করে খুলে আছে। মৃত্যুর ডাকে সাড়া দিয়ে উনি চলে গেছেন। ওনার চোখের কোণ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছিল। গ্রামবাসী যে যেদিকে পারে দৌড়ে পালাতে শুরু করলো। কবির কেমন যেন বিদঘুটে স্বরে হাসতে শুরু করলো। হাসতে হাসতে সে মেঝেতে শুয়ে পড়ল। আবার তার চোখ জোড়া যেন উল্টে গেল। কবিরের চাচারা আর আমরা 3 জন মিলে ধরাধরি করে কবিরকে ঘরে নিয়ে এলাম। গ্রামের সব থেকে বয়স্ক এক ব্যক্তি কবিরের বাসায় এলেন। উনি বললেন যে কবিরের আত্মা এখন কৃত্যের দখলে, সেই ছোট ঘরটায় বন্দী। কবির তার আত্মা দিয়ে সেই ঘর থেকে নাকি বের হতে পারেনি। সেখানে গিয়ে কৃত্যকে হারিয়ে কবিরকে ফিরিয়ে আনা সম্ভব না। তবে উনি একটা চেষ্টা করে দেখতে চাইলেন। উনি কবিরের ঘরে আমাদের রেখে বললেন, আমি আয়সা দরজা ধাক্কা না দিলে আর আমার গলার আওয়াজ না শুনলে তোমরা কেউ দরজা খুলবা না। এই বলে উনি চলে গেলেন দরজার বাইরে। বাইরে একটা হাসির ডাক শুনলাম আমরা। কিছুক্ষণ পর একটা বাজ পাখির ডাক শুনতে পেলাম। মনে হচ্ছিল সেই বাজ পাখিটা কবিরের বাসার চারিদিকে যেন বাসাটাকে কেন্দ্র করে ঘুরছে। হঠাৎ বাইরে থেকে ধপ করে কারো পড়ে যাবার আওয়াজ পেলাম। বাজ পাখিটাও একটা আত্মচিৎকার করে থেমে গেল। আমরা সবাই বাইরে বের হলাম দেখার জন্য যে কি হয়েছে। বাইরে গিয়ে যা দেখতে পেলাম, গ্রামের সব থেকে বয়স্ক লোকটি সেও হুজুরের মতো মৃত অবস্থায় পড়ে আছে। ওনার পাশে একটা বাজ পাখির মৃতদেহ, যার দেহে কোনো মাথা নেই।
কবিরদের বাসায় উপস্থিত গ্রামে বাকি সদস্যরা বললেন এই বুড়ো লোকটির নাম আইনুল মিয়া, আর এই বাজ পাখি নাকি ওনার সাথে থাকা একজন জিন। গ্রামের মানুষকে অনেক সাহায্য করতেন তিনি একজন কবিরাজ ছিলেন এবং তিনি ছিলেন কৃত্যকে বন্দী করতে সফল হওয়া সেই মৌলবীর শেষ বংশধর। আর কোনো রাস্তা নেই। কি হবে কবিরের সাথে? কাঁদতে কাঁদতে আমরা কবিরের ঘরে প্রবেশ করি। বিছানায় শুয়ে আছে কবির। ওর পাশের অর্ধেক শরীরের হাড় দেখা যাচ্ছে, শুধু সাদা হাড়, কোনো মাংস নেই। কবির চিরতরে বিদায় নিল। এরপর সেই গ্রাম থেকে কবিরের পরিবার ও গ্রামের অনেকেই বিদায় নিতে থাকলেন। অ্যাডভেঞ্চার ও চরম আগ্রহের বশবর্তী হয়ে আমরা হারাই আমাদের বন্ধু কবিরকে। গ্রামের এমন অবস্থা হয়েছিল যে কবিরের জানাজায় সামিল হয়েছিলেন কেবলমাত্র 6 জন ব্যক্তি। কবিরের 3 চাচা ও আমরা 3 বন্ধু। বাকি সবাই কে কোথায় গেছেন কেউ জানে না। কবিরের মৃত্যুর পর কবিরের আম্মু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কবিরের লাশ দেখেই তার এই ভারসাম্যতা হারায়। কবিরের চাচারা কবিরের আম্মুকে নিয়ে ওনাদের ভিটেতে ফিরে যান। এরপর ভয়ে ও লজ্জায় তাদের আর কোনো খোঁজ নেওয়া হয়নি। আমাদেরকে জমিদার বাড়ির কাহিনী বলা সেই ব্যক্তিটি কে সেটাও জানা হয়নি। উনি আজও আমাদের কাছে এক অভেদ্য রহস্য হয়ে আছেন। আল্লাহ হাফেজ। এই বলে জালাল চাচা ওনার বন্ধু কবিরের নির্মম পরিণতির ঘটনাটি শেষ করলেন। আমাদের ঘটনা বলা শেষ করে উনি একটি বিড়িতে আগুন দিয়ে হেঁটে হেঁটে মেসের রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন আর হালকা স্বরে কবিতা ওড়াচ্ছিলেন। মাটির মানুষ মাটিতে গেছে, আপন ছেড়ে মৃত্যু তুমি আসলে পরে মেনে নেব হেসে। আমরা মেসে অবস্থানরত বন্ধুরা যেন একে একে ঘোর থেকে বের হলাম। জমিদার বাড়ি, গ্রাম, শয়তান আর মৃত্যু, পাপ কখনো বাপকেও ছাড়ে না। হয়তো জমির মুন্সির পাপের ফল তার পরবর্তী প্রজন্মের শেষ বংশধর কবির চাচা ভোগ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমার সংগ্রহ করা আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর যদি ভালো না লেগে থাকে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। কষ্ট করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি আমাকে। যাই হোক, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এখানে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রস্তাব হচ্ছে এই ঘটনাটি অবশ্যই আরও একটি পর্ব আসা উচিত, যেখানে কতগুলো বিষয় পরিষ্কার করা উচিত, যে উত্তরগুলো আমি এখনো পর্যন্ত পাইনি বলেই আমার ধারণা। প্রথম কথা, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে তারা সেই জমিদার বাড়ি দেখতে যান। কবির তার বাবা মার কাছে জমিদার বাড়ি সম্পর্কে ঘটনাগুলো শোনেনি কেন? মানে কোনোদিন কি বলা হয়নি? এলাকাবাসী কেউ এই ঘটনাগুলো জানে না কেন? বা কবির মাস্টার্স শেষ বর্ষে এসে এক অপরিচিত বা এক অলৌকিক বা কি বলবো, যে অন্য জগতের কারো কাছ থেকেও বলতে পারি সেরকম একজন মানুষের কাছ থেকে গল্পগুলো শুনলো কেন? তার পরিবারের ইতিহাস তো তার আগেই জানার কথা ছিল। এইটা আমার প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা আমার মনে হয় যে পরবর্তীতে এই প্রশ্নের উত্তর ক্লিয়ার করা উচিত। যিনি ঘটনা বলছিলেন, কবিরের বন্ধু অর্থাৎ জালাল চাচা, তিনি বলেছিলেন যে তার জীবনে একটা পরিবর্তন বা মোড় ঘুরে গেছে। তিনি মাস্টার্স পাশ করেও যে সিকিউরিটি গার্ড, তার একটা বিশাল কারণ সেই লাস্ট ট্যুর। সুতরাং এই ঘটনাটি তার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে সেটাও আমরা একটু জানতে চাই, যে কিভাবে তার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আমার যদি মনে হয় যে এই ঘটনাটিকে দ্বিতীয় অংশ প্রকাশ করা যায়, তাহলে আমার মতো লিসেনাররা উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ সাবিত আলম, আপনি চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি আমরা যখন শুনছিলাম তখন নিশ্চয়ই আমরা সেই জমিদার বাড়িটিকে অবলোকন করেছি, আমরা সেই সময়টাকে অবলোকন করেছি, আমরা হয়তো ওই সেই প্রত্যেকটা ক্যারেক্টারকে হয়তো আমরা নতুনভাবে অবলোকন করেছি, কখনো কখনো নতুন নতুন অনেক কিছু হয়তো আমরা আবিষ্কার করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবিত আলম। আবারও আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. Welcome back.
ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। 253তম এপিসোড চলছে। একটু আগে আমরা শুনছিলাম সাবিত আলমের পাঠানো একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহেও সাবিত আলম একটি ঘটনা পাঠিয়েছিলেন। তিনি বেশ নিয়মিত হয়ে উঠছেন ইদানিং। এবং গতকালকে সুকান্ত মাইতির পাঠানো একটি ঘটনা আপনাদের শুনিয়েছি। দারুণ কিছু এপিসোড আপনাদের উপহার দিতে পেরে আমি নিজেও আনন্দিত এবং আগামী এপিসোডগুলো ইনশাল্লাহ দারুণ হবে সেই প্রত্যাশা রাখি। বিশেষ মানুষেরা যখন ঘটনা পাঠান তখন আপনাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। এপিসোডগুলো একটা অন্য অলংকারে সেজে ওঠে। এই মুহূর্তে তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি পাঠিয়েছেন আমার খুবই পছন্দের একজন স্টোরি টেলার রাকিব, এবং রাকিব চমৎকারভাবে ঘটনার বর্ণনা দেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। রাকিব ইতিমধ্যে বাংলাদেশের একটি অঞ্চল ঘুরেও এসছেন। তিনি ঘটনা সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। সেই এপিসোডটি খুব দ্রুত চলে আসবে আপনাদের কাছে। আর আপনারা নিশ্চয়ই রাকিবের সাথে আমাদের যে এপিসোডগুলো সেই এপিসোডগুলো মিস করেননি। যদি মিস না করে থাকেন তাহলে তো খুবই ভালো। আর যদি মিস করে থাকেন তাহলে আমাদের ইউটিউব একটু দেখে নেবেন। আমাদের ইউটিউবের এই সপ্তাহের কন্টেন্টগুলো একটু দেখবেন, অনেক তথ্য পেয়ে যাবেন। আমি চলে যাব রাকিবের ঘটনায়। এবং রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ এবং আপনার ব্যক্তিগত জীবনেও এই কিছুদিন আগে থেকেই ব্যস্ততা বেড়েছে। তার মধ্যে আপনি যে ঘটনা পাঠিয়েছেন, আপনাকে, আপনার পরিবারকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম লিসনার্স। আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যেই ভৌতিক ঘটনাটি শেয়ার করব, এটি আমার এক বন্ধুর কাছ থেকে আমি সংগ্রহ করেছি। ঘটনাটি মূলত আমার ফ্রেন্ডের নানুর সাথে ঘটনাটি ঘটেছে। আমার যে ফ্রেন্ডের নানু, ওনার নাম হচ্ছে মন্টু মিয়া। ওনার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার সটিবাড়ি গ্রামে। তো এটি মূলত 1980-85 সালের দিকের ঘটনা। তো আমার ফ্রেন্ডের যে নানু মন্টু মিয়া, উনি ঢাকা যাওয়ার জন্য একবার প্ল্যান করে যে ওনার মেয়ে জামাই ঢাকায় থাকে। তো ওই সময় ওদের যেই গ্রাম সটিবাড়ি গ্রাম, ওখানে কোনো বাস কাউন্টার ছিল না। ওনাকে টিকিট কাটার জন্য রংপুর যাওয়ার প্রয়োজন পড়ে। ওনার সটিবাড়ি থেকে রংপুরের দূরত্ব প্রায় 20-22 কিলোমিটার। তো উনি রংপুর যায়, রংপুর গিয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটে। আর যেহেতু ওই সময় আসলে খুব একটা বাস ছিল না এখনকার মতো, বা ট্রান্সপোর্ট ছিল না, তো ওনার বাসের টিকিট সংগ্রহ করতে মোটামুটি একটু ভালোই কষ্ট হয়, প্লাস মোটামুটি একটু ভালো দেরিও হয়ে যায়। এরপর উনি যেহেতু মেয়ের বাসায় যাবে, উনি কিছু ইলিশ মাছ কেনে। আর ওনার স্ত্রী কিছু ভাজা পোড়া পছন্দ করে। তো ইলিশ মাছ যেখানে কেনে তার পাশে একটা হোটেল ছিল, ওখানে কিছু ভাজা পোড়া বিক্রি হচ্ছিল। উনি কিছু ভাজা পোড়াও কিনে ফেলে। উনি ইলিশ মাছ, কিছু ভাজা পোড়া জিনিস আর আরও কিছু ওনার বাজার টাজার ছিল, এগুলো করে ওনার সটিবাড়ি বাজারে আসতে আসতে মোটামুটি অনেক রাতে হয়ে যায়, প্রায় রাত 8টা-9টা বেজে যায়। তারপর উনি ওনার গ্যারেজে সাইকেল ছিল, ওখান থেকে সাইকেলটা নিয়ে উনি বাড়ির দিকে রওনা দেয়। উনি যখন বাড়ির দিকে রওনা দেয় তখন হুট করে রাস্তায়, মানে কোনো কারণ ছাড়াই, ওনার যেই বাজার করা ব্যাগ ছিল, ব্যাগটা পড়ে যায়। ব্যাগটা পড়ে যাওয়ার পর, মানে উনি ব্যাগটা পড়ে যাওয়ার পরও উনি অনেক দূর চলে যায়, প্রায় 100 মিটারের মতো উনি চলে যায়। তারপর উনি বুঝতে পারে যে ওনার ব্যাগটা পড়ে গেছে। তো উনি সাইকেলটা ওখানে রেখে উনি ব্যাগটা উঠানোর জন্য পিছনের দিকে ব্যাক করে। তো ওই সময় মোটামুটি শীত ছিল, নভেম্বর মাসে গ্রামের ভালোই ঠান্ডা হয়, বিশেষ করে উত্তরবঙ্গে অনেক ঠান্ডা হয় নভেম্বর মাসে। তো উনি যখন ব্যাগের কাছে গিয়ে ব্যাগটা যে পড়ে গেছে, উনি জিনিসপত্র যখন উঠাচ্ছিল, কিছু জিনিসপত্র পড়ে গেছে, উনি একটা জিনিস লক্ষ্য করে যে এত ঠান্ডার মাঝেও ওই জায়গাটাতে ওনার অনেক গরম লাগতেছে। মানে ওই জায়গাটাতে টেম্পারেচার অনেক বেশি। মানে যেরকম কেউ যদি এসি রুমে অনেকক্ষণ থাকার পর যখন হুট করে বাইরে বের হয় যেরকম একটা অস্বস্তি ফিল করে, ওনার ওরকম অস্বস্তি ফিল লাগতেছে যে এই জায়গাটা এরকম গরম কেন। ওনার আসলে মাথার মধ্যে তখনও কোনো কিছু ক্যাচ করে নেই যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা ওনার সাথে ঘটতে যাচ্ছে। উনি নর্মালি সব কিছু ব্যাগে উঠায় উনি আসলে তাড়াহুড়ো করে
বাড়ির দিকে রওনা দেয়, যেহেতু অনেক রাত হয়ে গেছে, পরের দিন ওনাকে আবার ঢাকা যেতে হবে। তো উনি আবার যখন কিছু দূর যায়, ওনার সটিবাড়ি থেকে ওনার গ্রাম হচ্ছে কসবা, ওনার গ্রামটার নাম ছিল কসবা, ওটাও মোটামুটি একটু দূরে। তো ওই কসবার যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছুটা দূরে একটা চৌরাস্তা আছে। ওই চৌরাস্তার কাছাকাছি উনি যখন আসে, উনি দেখে যে রাস্তার এপার থেকে ওপার একটি সাপ শুয়ে আছে। তো ওই সময় আসলে গ্রাম অঞ্চলে সাপ অনেক বেশি ছিল, আর গ্রামে রাস্তাঘাটে সাপ বা আশেপাশে কোনো জমিতে বাড়িতে সাপ, এটা খুব কমন একটা ব্যাপার গ্রাম অঞ্চলের জন্য। এই জন্য উনিও এটাকে খুব কমন ভেবে উনি সাপটার কোনো ক্ষতি না করে উনি জাস্ট ব্যাক সাইড হয়ে উনি ওনার বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর উনি যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে ওনার সাইকেলটা হচ্ছে খুব ভার হয়ে যায়। মানে আগে যেরকম উনি ওনার খুব ইজিলিভাবে উনি সাইকেলটা ক্যারিং করতে পারতেছিল, বাট এখন একটু কষ্ট হচ্ছে, পেডেল টানতে অনেক একটু কষ্ট হচ্ছে। তারপর উনি যেটা করে সেটা হচ্ছে উনি একটু সাইকেলটা স্লো করে উনি আসলে দেখতে চায় যে আসলে পিছনে কোনো চাকার মধ্যে কিছু আটকায় গেছে নাকি। উনি যখন পিছনে ঘোরে তখন উনি দেখে যে সাইকেলের পিছনে যে পিলিয়নটা থাকে, যেখানে অনেক সময় অনেকে বসে, সাইকেলের পিছনে যে সিটটা থাকে, ওইখানে একটা সাপ পুরা পেঁচায়া মানে ফ্যান পেতে বসে আছে। এইটা দেখে উনি আসলে ভয় পায় বলতে, উনি ভৌতিক তখনও ভাবেন যে এটা ভৌতিক কোনো কিছু ওনার সাথে ঘটতেছে। উনি মনে করছে যে এটা সাপ হয়তো বা কোনোভাবে, অনেক সময় গাছেও সাপ থাকে, হয়তো বা ওনার সাইকেলে পড়ে গেছে বা কোনো কিছু হয়েছে। আর ওই সময় আসলে ওদের ওই গ্রামটাতে একটু মোটামুটি সাপ ছিল। তো উনি সাইকেল থেকে নেমে তাড়াহুড়ো করে নেমে উনি রাস্তার আশেপাশে কোনো লাঠি খুঁজতেছিল যে সাপটাকে হয় মেরে ফেলবে বা সরাই দেবে। তো উনি লাঠি পায়, লাঠি পেয়ে যখন সাইকেলের কাছে যায় তখন দেখে যে আসলে ওখানে কিছুই নেই, সাপটা। তো উনি ভাবে যে হয়তো বা সাপটা কোনোভাবে চলে গেছে। তো উনি আবার সাইকেলে উঠে আবার যাওয়া শুরু করে। তো বাসার কাছাকাছি যখন আসে তখন উনি একটা জিনিস মানে লক্ষ্য করে কি, যে রাস্তার পাশে একটু দূরে একটা জমিতে বেশ কিছু লোকজন মানে কথাবার্তা, মানে সুন্দর শোনা যাচ্ছে, লোকের কথাবার্তা শোনা যাচ্ছে। তো উনি হুট করে ভাবে যে এত রাতে তাও আবার জমির মাঝখানে দাঁড়ায় কথাবার্তা মানুষ বলতেছে, কি সমস্যা। উনি 3-4 বার ডাক দেয় যে ওখানে কে আছেন, বা ওখানে রংপুরের ভাষায় উনি বলতেছিল যে ওটা কায়ে আছেন, এত রাতে কি করছেন, এইভাবে কথাবার্তা, এটা রংপুরের ল্যাঙ্গুয়েজ, এভাবে উনি মানে বারবার বলতেছিল, বাট ওখান থেকে কোনো সাড়া আসতেছিল না। তো উনি মনে করেন যে হয়তো ওনার কথা শুনতে পাচ্ছে না। তো উনি কিছুটা আগ্রহের সহিতে উনি সাইকেলটা রেখে উনি জমির আইল দিয়ে ওই জায়গায় উনি যায়। তো উনি দূর থেকে আসলে মানুষ টাইপের শ্যাডো দেখতেছিল, যে দূরে হয়তো বেশ কিছু মানুষ কথা বলতেছে। বাট উনি যখন কাছাকাছি যায়, গিয়ে ওনার হাতে একটা টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা উনি যখন অন করে তখন উনি আসলে খুব ভয় পেয়ে যায় যে আসলে দূর থেকে উনি যেগুলো দেখতেছিল যে এরা মানুষ, এরা আসলে মানুষ না, এগুলো আসলে মানে সাপ। সাপ মানে নর্মালি তো আমরা সাপ হচ্ছে যেভাবে দেখি, মানে নর্মাল একটা সাপ যেরকম থাকে, এটা কোনোভাবে ওইরকম নর্মাল আকৃতির কোনো সাপ ছিল না। এই সাপগুলো মানে ওরা পুরা মানুষের মতোই মানে লম্বা হয়ে দাঁড়ায় আছে, এবং যখন উনি কাছাকাছি যায় মানে এইটা দেখার সাথে সাথেই মানে ওনার উনি খুবই ভয় পেয়ে যায়, এবং সাপগুলো মানে খুব বাজেভাবে ওনার দিকে মানে মুভ করে ওনার দিকে মানে ওনাকে ধরবে বা তেড়ে আসবে এরকম একটা মানে ইয়া করে। তো উনি একটু ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে উনি তখন ভাবে যে এটা প্যারানর্মাল কোনো কিছু, উনি রাস্তায় চলে আসে। তো উনি রাস্তায় আসে, উনি আসলে আরো ভয় পেয়ে যায়। উনি দেখে যে ওনার যে সাইকেলটা ছিল, ওই সাইকেলটার যেই বাজারটা ছিল, বাজার করা ব্যাগ ছিল, ওইটা পেঁচায় আর একটা সাপ সাইকেলের মধ্যে আছে। তো এইটা দেখে উনি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, উনি সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ভোরের দিকে ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর ওনাকে দেখে যে উনি ওনার বাড়িতে আছে, যেহেতু ওখান থেকে ওনার বাড়ি বেশি দূর ছিল না। তা ওনার নর্মালি গ্রামের লোকজন অনেকে ওনার বাড়িতে, তো ওনাকে জিজ্ঞেস করে যে এরকম রাতে কি হয়েছিল। তো উনি সব কিছু খুলে বলে। তো গ্রামের লোকজনও বলে যে ওই জায়গাটা তো খুব একটা ভালো না,
তাই এত রাতে ওদিক দিয়ে আসা তোমার কোনোভাবে ঠিক হয় নাই। তো তারপরে রাসেল ভাই উনি বলে যে আমার ব্যাগে হচ্ছে কিছু মাছ ছিল আর আরো জিনিসপত্র ছিল, তো ওইগুলো কি সব ঠিক আছে? তো তখন ওনার স্ত্রী বলে যে কই আমি তো মাছ পাই নেই। বলতেছে কেন, ওখানে মাছ আছে, তারপরে তোমার জন্য আমি কিছু ভাজা পোড়া নিয়ে আসছিলাম। তো আরো অনেক কিছু বলে যে ব্যাগের মধ্যে কি কি ছিল। পরে উনি দেখে যেটা যে মাছ প্লাস ভাজা পোড়া, এই দুই ভাজা পোড়া জিনিস, সিঙ্গারা সামোসা, এই দুইটা বাদে ব্যাগে সবকিছুই প্রায় অক্ষত ছিল, কোনো প্রবলেম হয়নি। পরে গ্রামের যে লোকটা ওনাকে ওখান থেকে নিয়ে যায়, ওনাকে দেখতে পায়, ওনাকে জিজ্ঞেস করে যে ব্যাগ কি কোথাও পড়ে গেছিল নাকি। উনি বললো যে না, ব্যাগ সাইকেল রাস্তার মধ্যে স্ট্যান্ড করা ছিল, সাথে ব্যাগ ঝোলা ছিল, আর উনি পাশে মানে একটা জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল, ব্যাগ তো ওখান থেকে পড়ে গেলে বা কোনো কিছু হয়নি। তো তখন আসলে ওনারাই বুঝতে পারে যে আসলে হয়তোবা এই ইলিশ মাছ আর ওই ভাজা পোড়ার জন্য হয়তোবা কোনো জিন বা এরকম কোনো টাইপের পিশাচ টাইপের কেউ হয়তোবা এগুলো নেওয়ার জন্য অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিল, বাট কোনোভাবে হয়তোবা নিতে পারেনি। পরে ওনাকে ভয় দেখায় এই জিনিসপত্রগুলো ওরা মানে নিয়ে ফেলছে বা খেয়ে ফেলছে। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।